স্বাগত আমার স্কিল বেঙ্গল চ্যানেলে। আমি এখানে অনলাইনে এসি রেপ্রেশন সম্পর্কে ক্লাস করে থাকি। আগে আমার 3টে ক্লাস হয়ে গেছে। যদি সেগুলো না দেখে থাকো তোমরা, আমার লিঙ্ক দেওয়া আছে, তার থেকে দেখে নিও। আজকে আমি তারপর থেকে আমি ক্লাসটা শুরু করছি। কুলিং টাওয়ার সম্পর্কে পড়াবো। কুলিং টাওয়ারটা যেমন কনডেন্সার পড়িয়েছি, কনডেন্সারে আমি বলেছি যে ভেপার গ্যাস যায়। এবার ভেপার গ্যাসটাকে ঠান্ডা করতে গেলে, তবে এটা ডোমেস্টিক পারপাসে নয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কুলিং টাওয়ারের প্রয়োজন হয়। কারণ ডোমেস্টিক পারপাসে আমি বলেছি এয়ার দিয়ে কনডেন্সার কয়েলটাকে ঠান্ডা করা হয়, কনডেন্স করে গ্যাসটাকে। আর ইন্ডাস্ট্রিয়ালকে অনেক গ্যাস ওখানে ব্যবহার করা হয়, তো তাই জন্য অটো গ্যাসকে এয়ার দিয়ে ঠান্ডা করা যাবে না। তখন আমাকে কি করতে হবে? ওয়াটার ইউজ করতে হবে। আর ওয়াটার ইউজ করতে গেলেই একটা কুলিং টাওয়ারের প্রয়োজন। কুলিং টাওয়ারটা কি না, কুলিং টাওয়ার কি করবে না, জলটাকে, যে জলটা কনডেন্সার কয়েলের মধ্যে ডবল পাইপ থাকবে, তার মধ্যে একটা দিয়ে জল যাবে, একটা দিয়ে গ্যাস যাবে। এবার যখন জলটা গিয়ে গ্যাসটাকে ঠান্ডা করে, জলটা যখন গরম হয়ে যাবে, সেই হট ওয়াটারটা তখন বাইরে গিয়ে একটা কুলিং টাওয়ারে গিয়ে পড়বে। সেই কুলিং টাওয়ার কি করবে, সেখানে ন্যাচারাল এয়ারে দিয়ে ওটাকে ঠান্ডা করে সেই ঠান্ডা জলটাকে আবার আমার কনডেন্সার কয়েলে পাঠাবে। কনডেন্সার কয়েল তখন গিয়ে আবার ঠান্ডা করবে। এই জন্য কুলিং টাওয়ার প্রয়োজন। কুলিং টাওয়ারটা আমরা কি হয়, ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার, সেটা কি হয় না, বাইরে যদি সামনে কোনো জায়গা থাকে, ইন্ডাস্ট্রিয়ালের সামনে যদি কোনো জায়গা থাকে, তাহলে সেখানে ওটা তৈরি করা হয়, লাগানো হয়, অথবা আমরা এটা ছাদে স্থাপন করা হয়। তাহলে কুলিং টাওয়ার হচ্ছে, আমরা দু রকমের কুলিং টাওয়ার ব্যবহার করে থাকি। একটা ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার, একটা ফোর্স ড্রাফট কুলিং টাওয়ার। ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার, there are no use any fan, they are used in natural ওয়েতে সেটাকে ঠান্ডা করা। সেটা হচ্ছে ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার। সেই ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার কি করা হবে, এটা হচ্ছে বাইরে কোনো জায়গায় ইউজ করা হয়, এবং এটা 30 থেকে 75 লিটার পার স্কোয়ার মিটারে এই বেস এরিয়া, ডিপেন্ডিং অন দ্য এয়ার ভেলোসিটি। সেখানে এয়ার যেরকম ফ্লো করে সেই জায়গাটায় বসানো হবে। এখানে কোনো ফ্যান ইউজ করা হবে না। সেইটা হচ্ছে ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার। আর একটা হচ্ছে ফোর্স ড্রাফট কুলিং টাওয়ার। আমরা কি ওই কুলিং টাওয়ারের সঙ্গে যদি আমরা ফ্যান ইউজ করি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে, তাহলে আমরা নাম্বার 1 কুলিং টাওয়ার, ডিফারেন্ট টাইপ অফ কুলিং টাওয়ার, ডিফারেন্ট টাইপ অফ কুলিং টাওয়ার, different type of cooling tower. Number 1, natural draft cooling tower. Number 2, forced draft cooling tower. তাহলে এই দু রকমের কুলিং টাওয়ার আমরা ব্যবহার করে থাকি, এবং সেটা ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ারে সেখানে কোনো ফ্যান ইউজ করা হবে না। আর ফোর্স ড্রাফট কুলিং টাওয়ারে আমরা একটা ফ্যান ইউজ করব, ব্লোয়ার ফ্যান যাকে বলা হয়। সেটা ওই যে জলটাকে ফোর্স দিয়ে ঠান্ডা করা হবে। সেই ঠান্ডা জলটা তখন হচ্ছে ওটা হচ্ছে চলে যাবে কনডেন্সার কয়েলে, আবার কনডেন্সার কয়েল ঠান্ডা করে, এটা রিসাইক্লিং, এটা একটা রিসাইক্লিং প্রসেস, যেটা কনডেন্সার কয়েল থেকে যাবে একবার কুলিং টাওয়ারে ওয়াটার, হট ওয়াটার, আবার কুলিং টাওয়ার থেকে কোল্ড ওয়াটার আবার কনডেন্সার কয়েলে ফিরে আসে। এইভাবে আমরা বিভিন্ন রকমের কুলিং টাওয়ার ইউজ করে থাকি। আমি কুলিং টাওয়ারের পিকচারগুলো আমি আমার লিঙ্কে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি ড্র করতে গেলে অনেক সময় লাগবে, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্যই আমি এটাকে ছোট করে যা করে তোমাদের বোঝালাম। এবার এই কুলিং টাওয়ারের পিকচারগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে গেল কুলিং টাওয়ার। এখন কুলিং টাওয়ার পরে আমি এবার কুলিং টাওয়ার যে ঠান্ডা করলো কনডেন্সার কয়েলের গ্যাসটাকে, কনডেন্সার কয়েলের গ্যাসটা যখন ভেপার থেকে লিকুইডে কনভার্ট করলো, সেই গ্যাসটা যাবে রিসিভারে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে। ডোমেস্টিকে কোনো রিসিভারের প্রয়োজন নেই, কারণ ডোমেস্টিকে আমরা ইউজ করি খুব সামান্য গ্যাস। রেফ্রিজারেটরে তো কত 70 গ্রাম থেকে 80 গ্রাম
গ্যাস ইউজ করা হয়, আর এসিতে হচ্ছে 1 কেজি বা 1.2 ম্যাক্সিমাম গ্যাস ইউজ করা হয়। তাই ওই কম গ্যাসের জন্য আমাদের এরকম কোনো কুলিং টাওয়ার বা আমরা ওয়াটার ইউজ করি না, সেখানে এয়ার কুল কন্ডেন্সার ইউজ করা হয়। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমাদের অনেক গ্যাস ইউজ করা হয়, তাই অত গ্যাসকে ঠান্ডা করতে গেলে তাড়াতাড়ি, তাই জন্য আমাদের ওয়াটার এবং এয়ার দুটোই ইউজ করা হয়। এবার ইউজ করার পর কিন্তু ওই অত গ্যাসকে সিস্টেমের মধ্যে বা রেফ্রিজারেশন সাইকেলে রাখা তো সম্ভব নয়, তাই জন্য আমাদের একটা রিসিভার ইউজ করা হয়। রিসিভার দ্যাট ইজ দ্য স্টোরেজ ট্যাঙ্ক, অর্থাৎ গ্যাসটাকে ওখানে আমরা জমা করে রাখবো, সেই জমা করে থাকবে, আবার সেই গ্যাসটা আস্তে আস্তে যতটা দরকার সিস্টেমের সেইভাবে এক্সপানশন ডিভাইসে গ্যাসটা চলে যাবে। আমি জাস্ট একটা রিসিভার আমি শর্টে আমি একটা ড্র করে দেখাচ্ছি তোমাদের যে রিসিভারের কেমন হয়। না, এটা হচ্ছে রিসিভার, এই কন্ডেন্সার কল থেকে গ্যাসটা এইখানটায় ঢুকলো, কন্ডেন্সার কল থেকে গ্যাসটা ঢুকলো, হ্যাঁ, আর রিসিভার থেকে গ্যাসটা তখন কী করা হবে, এই এক্সপানশন ভালভে চলে যাবে, লিকুইড গ্যাস, এগুলো সব লিকুইড গ্যাস হবে। কন্ডেন্সার কল থেকে লিকুইড গ্যাস রিসিভার আসলো, এটা একটা রিসিভার আমি একটা শর্টে ড্র করলাম। পরে তোমাদের পুরো দু রকমের রিসিভার সেটা তোমাদের লিঙ্কে দিয়ে দেওয়া হবে, তাতে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। এটা একটা শর্টে দেওয়া হলো, এইভাবে গ্যাসটা এলো, আবার এইভাবে গ্যাসটা এক্সপানশন ভালভে চলে যাবে, এইভাবে। তাহলে এটা একটা রিসিভারের পিকচার আমি ড্র করে দিলাম ছোট করে, তারপরে পুরো লিঙ্কে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ফিগার আমি দিয়ে দেবো। এই গেল রিসিভার, কুলিং টাওয়ার, তারপরে হচ্ছে রিসিভার হয়ে গেল। তাহলে আমরা কত অবধি এলাম? সাইকেলের মধ্যে আমরা প্রথমে কম্প্রেসার বুঝিয়েছিলাম, কম্প্রেসার থেকে কন্ডেন্সার কয়েল থেকে হচ্ছে রিসিভার হয়ে গ্যাসটা যাবে এক্সপানশন ভালভে। তাহলে পরের পোর্শনটা হচ্ছে এক্সপানশন ভালভ। তাহলে আমরা এবার নেক্সট স্টার্ট করব এক্সপানশন ভালভ। অ্যাবাউট এক্সপানশন ভালভ আমি এখন হচ্ছে ডিসকাস করব বা করবো। এবার তাহলে আমাদের কুলিং টাওয়ার হয়ে গেল, রিসিভার সম্পর্কে বললাম। এবার এক্সপানশন ভালভ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এক্সপানশন ভালভ? না, যখন গ্যাসটা কন্ডেন্সার থেকে ভেপার গ্যাস যখন লিকুইড হয়ে যাবে, তার কিন্তু প্রেশারটা কমে না, প্রেশারটা একই থাকে। তাতে এই প্রেশারটা যাতে কমাবার জন্য আমার দরকার, তখন আমরা এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে ওই লিকুইড গ্যাসটাকে পাঠাতে হবে। লিকুইড গ্যাসটাকে এক্সপানশন ভালভের মধ্যে আমি এখানে সেই করেছিলাম এই এক্সপানশন ভালভ, এটা এক্সপানশন ভালভ। এই এক্সপানশন ভালভের মধ্যে আমি কি করব, এইখান থেকে লিকুইড গ্যাসটা এখানে যখন যাবে তখন কি হবে, এর মধ্যে দিয়ে যখন পাস করবে তো গ্যাসের প্রেশারটা রিডিউস করে যাবে, অর্থাৎ কমেই যাবে। কি করে কমে যাচ্ছে? না, যখন ওটা হাই প্রেশার গ্যাস, লিকুইড গ্যাসটা হাই প্রেশারে এক্সপানশন ভালভে ঢুকবে, তাহলে এখানে যখন গ্যাসটা ঢুকছে হাই প্রেশার ঢুকবে লিকুইড গ্যাস, আর যখন এক্সপানশন ভালভ থেকে আউট হবে তখন লো প্রেশার লিকুইড গ্যাসে কনভার্ট করবে, এটাই এক্সপানশন ভালভ। দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক কম্পোনেন্ট অফ দ্য রেফ্রিজারেশন সিস্টেম। দ্য ফাংশন পারফর্ম দ্য ওয়ান নাম, হ্যাঁ, এর হচ্ছে নাম দুটো ফাংশন আছে, টু ফাংশন। একটা হচ্ছে রিডিউস দ্য প্রেশার অফ দ্য গ্যাস, এর ফাংশন রিডিউস দ্য প্রেশার অফ দ্য গ্যাস, আর আরেকটা কাজ আছে, এটা ফ্লো অফ রেফ্রিজারেন্ট টু দ্য কুলিং কয়েল, কতটা গ্যাস কুলিং কয়েলে যাবে সেইটাকে কন্ট্রোল করে। তাহলে ফ্লো অফ গ্যাস টু কুলিং কয়েল, এটাকে কন্ট্রোল করে এক্সপানশন ভালভ। এক্সপানশন ভালভের দুটো কাজ বা ফাংশন, reduce the pressure of gas and flow of gas to cooling coil that's controlled by the expansion valve. এটা হচ্ছে। এবার এক্সপানশন ভালভে যখন প্রেসারটা লো হয়ে যাবে তখন গ্যাসের টেম্পারেচারটাও লো হয়ে যাবে, তখন যে গ্যাসটা হবে লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড গ্যাস কুলিং কয়েলে যাবে। তার ফলে এইটি হচ্ছে এক্সপানশন ভালভের কাজ। এবার আমরা কত রকমের এক্সপানশন ভালভ আছে, না সেইটা আমি বলছি। কত রকমের এক্সপানশন ভালভ আছে? না, আমাদের এক্সপানশন ভালভ হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এক্সপানশন ভালভ,
different type of expansion valve. Different type of expansion valve. Number one, capillary tube. Number one, capillary tube. Number two, automatic expansion valve. Automatic expansion valve. Number three, thermostatic expansion valve. Thermostatic expansion valve. Number four, low side float valve. Low side float valve. Number five, high side float valve. Number six, solenoid valve. Solenoid valve. এই এত রকমের এক্সপানশন ভালভ আমাদের কাজে লাগে। এর মধ্যে এই ক্যাপিলারি টিউব, এইটা হচ্ছে ডোমেস্টিক পারপাস ইউজ করা হয়। এই ক্যাপিলারি টিউবটা ইউজ করা হয় ডোমেস্টিক পারপাস, অর্থাৎ আমাদের বাড়িতে যে রেফ্রিজারেটর আছে, বাড়িতে রেফ্রিজারেটর আছে বা এয়ার কন্ডিশনার আছে, মানে রুম এয়ার কন্ডিশনার, তারপরে ওয়াটার কুলার, তারপর আইসক্রিমের মেশিন, ডিপ ফ্রিজ বা কিছু কমার্শিয়ালে ইউজ করা হয় এমন জিনিসে রেফ্রিজারেশন সিস্টেমে আমরা ক্যাপিলারি টিউব ব্যবহার করে থাকি। কারণ আমি এর আগেও বলেছি যে আমরা এখানে কম গ্যাস ব্যবহার করা হয়, তাই জন্য এখানে ক্যাপিলারি টিউব দিয়ে আমাদের ওই এক্সপানশন ভালভের কাজটা হয়ে যায়। কিন্তু কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, সেখানে কিন্তু ওই ক্যাপিলারি টিউব দিয়ে কাজটা সম্পূর্ণ করা যাবে না। সেখানে আমরা ইউজ করব না অটোমেটিক এক্সপানশন ভালভ, thermostatic expansion valve, low side float valve, high side float valve and solenoid valve. বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভালভগুলো আমরা ইউজ করব। এইগুলো সবই কাজ, ফাংশনটা সেম, বাট সাইজ অ্যান্ড শেপ ডিফারেন্ট। এর মধ্যে এইগুলো সবই আমার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। ইন্ডাস্ট্রি পারপাসে যে এসি রেফ্রিজারেশনগুলো ইউজ করা হয়, সেখানে ইন্ডাস্ট্রিতে এই 2 থেকে 6 এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমি ক্যাপিলারি টিউব সম্পর্কে আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। ক্যাপিলারি টিউবটা কি? ক্যাপিলারি টিউব দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপানশন ভালভ। ক্যাপিলারি টিউব আমরা ইউজ করি ডোমেস্টিক পারপাসে, ডোমেস্টিক এসি, ডোমেস্টিক রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, ওয়াটার কুলার। এখন ক্যাপিলারি টিউব প্রায় 5 টন, 10 টন, 8 টনেও এখন ক্যাপিলারি টিউব ইউজ করা হয়ে থাকে। তারপর এক্সপানশন ভালভও আমরা ইউজ করে থাকি। তো ক্যাপিলারি টিউব এটা একটা ন্যারো গেজের একটা পাইপ, ন্যারো ডায়ামিটার, অর্থাৎ ন্যারো ডায়ামিটারের একটা কপার টিউব। কপার টিউব দেখলে মনে হয় একটা ওয়্যার, কপারের ওয়্যার, কিন্তু না, দ্যাট ইজ দ্য কপার টিউব, ন্যারো গেজের ডায়ামিটারে। এই ডায়ামিটারটা কত আমি বলছি না, 0.028 ইঞ্চ, 0.031 ইঞ্চ, 0.036 ইঞ্চ, 0.041 ইঞ্চ, 0.055 ইঞ্চ, 0.060 ইঞ্চ, আবার 0.065 ইঞ্চ, ম্যাক্সিমাম 0.080 ইঞ্চ। অর্থাৎ এই একটা কপার টিউব, এই কপার টিউবের ডায়া হচ্ছে এইগুলো। তাহলে আমরা বুঝতে পারছি যে কত ছোট ডায়া, কত ন্যারো ডায়া। একটা 0.021 ইঞ্চ মানে 28 ইঞ্চিকে 1000 দিয়ে ভাগ করলে তার একটা ভাগ হচ্ছে ওর মধ্যে ডায়ামিটার। তোমরা ডায়ামিটার মানে যদি অনেকে না বুঝতে পারো, ব্যাস তো বোঝো, ব্যাস, ওটা একটা পাইপের ব্যাস, এত এই ব্যাস। এইগুলোর মধ্যে আমার এইগুলো হচ্ছে ইউজ করা হয় রেফ্রিজারেটারে।
এগুলো ইউজ করা হয় রেফ্রিজারেটরে, বা রেফ্রিজারেটর ইউজ করা হয়। আবার এগুলো এগুলো সব এইখান থেকে এই অবধি হচ্ছে ইউজ করা হয় হচ্ছে এসিতে বা বড় বড় ওয়াটার কুলারে, ডিপ ফ্রিজেও ইউজ করে থাকে। এইগুলো এয়ার কন্ডিশনে ইউজ করা হয়, এগুলো রেফ্রিজারেটরে ইউজ করা হয়, এটাও ডিপ ফ্রিজে ইউজ করা হয়। সেটা ডিপেন্ড করবে তোমার ইউনিটটা কিরাম, কত বড়, সেই ইউনিটের ওপর ডিপেন্ড করবে যে আমি কি সাইজের ক্যাপলার টিউব। শুধু ক্যাপলার টিউবের ডায়া হলেই হবে না, এর সঙ্গে একটা ডিলটাচের লেন্থ, অর্থাৎ ডায়ামিটার আর লেন্থ, এইটা মাপ একটা ফর্মুলা আছে। সেগুলো অত ফর্মুলা তোমাদের দরকার নেই, কারণ তোমরা তো আর মেশিন প্রোডাকশন করবে না, তোমরা রিপেয়ারিং করবে, সার্ভিসিং করবে, ওখানে ক্যাপলার টিউব থাকবে। সেইটাকে চেঞ্জ করতে গেলে তখন লাগতে পারে যে এই সাইজের ক্যাপলার টিউব তোমার এখানে লাগাতে হতে পারে। আবার কোনো সময় ক্যাপলার টিউব চেঞ্জ করারও প্রয়োজন নেই, শুধু যেখানে যেটা ডিফেক্ট হয়েছে সেটা সারিয়ে নিলেই হয়, ঝালাই করে দিলেও ক্যাপলার টিউবে তবে ঝালাই করা যাবে না। অন্যান্য কপার টিউব যদি লিক হয় সেটা ঝালাই করা যেতে পারে, বা কুলিং কয়েল যদি ডিফেক্ট থাকে চেঞ্জ করা যেতে পারে। আমার ক্যাপলার টিউব চেঞ্জ করার প্রয়োজন নেই, সবসময় প্রয়োজন নেই। খুব যদি বেশি কোনো বিরাট একটা কিছু অবস্ট্রাকশন হয়ে যায় ক্যাপলার টিউবের মধ্যে, হ্যাঁ, তখন আমাদের ক্যাপলার টিউব চেঞ্জ করতে হবে। আর তখনই আমরা ওই ম্যাপটা নিয়ে আমরা দোকানে গেলে আমাদের ওই মাপে ক্যাপলার টিউব আমাদের দিয়ে দেবে। তাই জন্য রিপেয়ারিং বা সার্ভিসিং, রিপেয়ারিং এর জন্য কোনো ক্যাপলার টিউব আমাদের চেঞ্জ করতে হবে না। আমরা তো প্রোডাকশন করব না, হ্যাঁ, আমরা তো হচ্ছে রিপেয়ারিং করব, তাই জন্য ক্যাপলার টিউবের কোনো চেঞ্জের প্রয়োজন নেই। তাহলে এই সাইজে আমরা ক্যাপলার টিউবগুলো ইউজ করব, হ্যাঁ, এবং সেগুলো ডিটেলস যদি তোমাদের দরকার হয় তখন তোমরা আমাকে ওই আমার ফোন নম্বর দেওয়া থাকবে, সেখানে ফোন করে আমার কাছ থেকে জানতে পারো যে কী সাইজে কী সার এই তখন আমি সেটা তোমাদের বলে দিতে পারি। তাহলে ক্যাপলার টিউব সম্পর্কে হয়ে গেল। এবার আমি আসছি এক্সপানশন ভালভ। আমি একটা এক্সপানশন ভালভ তোমাদের দেখিয়ে দেবো, আর বাকি এক্সপানশন ভালভগুলোর পিকচার আমি লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এক্সপানশন, অটোমেটিক এক্সপানশন ভালভ, থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ, এই এক্সপানশন ভালভগুলো আমরা প্ল্যান্টে মেনলি ব্যবহার করে থাকি। এগুলো কোনো ডোমেস্টিক পারপাসে ব্যবহার করা হয় না, প্ল্যান্টে ব্যবহার করা। তাহলে প্ল্যান্টে ব্যবহার করা অটোমেটিক এক্সপানশন ভালভ। এবার এই প্ল্যান্টে এক্সপানশন ভালভগুলো আমি একটা এক্সপানশন ভালভের পিকচার তোমাদের আমি এখানে দিয়েছি, কারণ ড্র করতে গেলে এটা হয় না। আমি এখানে একটা দিয়েছি, এটা থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের একটা পিকচার আমি এখানে রেখেছি। থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ, এই থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভটা কিভাবে কাজ করছে আমি তো এইটা পিকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা এটা এক্সপানশন ভালভের একটা ডায়াফ্রাম আছে, মানে যেটা স্কিন, একটা ভালভ আছে, একটা স্প্রিং আছে, আর একটা হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু আছে, আর এর সঙ্গে একটা একটা ভালভ আছে, বাল্ব আছে, বাল্বের মধ্যে একটা গ্যাস থেকে একটা সেন্স নিয়ে কাজ করে। বেশিরভাগই থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। আর এটা কুলিং কয়েল বা ইভাপোরেটর। তাহলে গ্যাসটা এখান থেকে ঢুকছে, রেফ্রিজারেটরে ঢুকে এবার এই দিক ভালভের এই গ্যাপটার মধ্যে দিয়ে যাবে, গিয়ে তখনই প্রেসারটা ডাউন হবে। এই প্রেসার ডাউন হওয়ার পর সেটা কুলিং কয়েলে ফিরে যাবে। এটা কি করে কাজ করছে, যখন গ্যাসটা এখান দিয়ে ঢুকছে, যখন এখান দিয়ে গ্যাসটা ঢুকে এই যে একটা পর্দা, এই পর্দাটাকে বলা হয় ডায়াফ্রাম, বা বাংলায় বললে মধ্যচ্ছদা। তোমার বোঝাতে গেলে মধ্যচ্ছদা বোঝাতে হবে, তাই মধ্যচ্ছদা বুঝবে না। ডায়াফ্রাম একটা পর্দা, সেই পর্দাটাকে গ্যাসটা গিয়ে এটা প্রেসার দেবে। এই প্রেসারেতে কি হবে, এই পর্দাটা উপর দিকে উঠবে, উপর দিকে ওঠার ফলে এই ভালভ যেটা সেটা উপরে গিয়ে ওটাকে বন্ধ করে দেবে। তারপরে আর গ্যাস এখানে ঢুকবে না যতক্ষণ না এই জায়গাটার গ্যাসটা কুলিং কয়েলে চলে যায়। যখন কুলিং কয়েলে চলে যাবে আবার পর্দাটা নিচের দিকে নেমে আসবে, তখন ভালভটা নিচের দিকে নেমে আসবে, আবার পরবর্তী গ্যাসটা ওই প্যাসেজ দিয়ে পাস করবে। এটা একটা ড্রামের মধ্যে পর্দা লাগালে যাওয়া হয়, ঠিক সেরকমই এটা কাজ করে, হ্যাঁ, বা একটা এক্সপানশন ভালভটা কাজ করে। যাই হোক, এটা আমি একটা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ড্রাম, এটা হচ্ছে পর্দা, এখান দিয়ে ধরো গ্যাসটা ঢুকছে, এখান দিয়ে গ্যাসটা ঢুকছে, দিয়ে কি হচ্ছে না এইখান দিয়ে গ্যাসটা বেরিয়ে গিয়ে কুলিং কয়েলে যাচ্ছে। তাহলে এইটা কোথায় গ্যাসটা আসছে না, এটা আসছে কনডেন্সার কয়েল, এখানে গ্যাসটা আসছে কনডেন্সার কয়েল থেকে গ্যাসটা আসছে, আর এখানে যাচ্ছে হচ্ছে কুলিং কয়েলে গ্যাসটা যাচ্ছে, কুলিং কয়েলে গ্যাসটা যাচ্ছে। এটা হচ্ছে ডায়াফ্রাম বা পর্দাটা যেটা বলেছি। তাহলে এইখান থেকে গ্যাসটা গিয়ে এবার এই গ্যাসটা গিয়ে এটা ঠেলছে,
এইখানে ভাল্বটা আছে, ভাল্বটা এখানে ধরো ভাল্বটা আছে, এই ভাল্বটা আছে, এখানে একটা সিট মানে যার উপর ভাল্বটা বসে আছে, এইখান দিয়ে যখন গ্যাসটা ঢুকবে, এখান দিয়ে গ্যাসটা ঢুকবে গিয়ে পর্দাটাকে ঠেলবে, তখন এইটা উঠে গিয়ে এই মুখটাকে এই যে সরু এখানে এই মুখটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তারপরে এখান দিয়ে আর গ্যাস যাবে যতক্ষণ না এখানকার গ্যাসগুলো কুলিং কয়েলে চলে যায়, গেলে আবার পর্দাটা নেমে যাবে, তখন আবার গ্যাসটা পাস হবে। এইভাবে এই অটোমেটিক এক্সপানশন ভালভ আর থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ দুটোই একই কাজ করে। একটা টেম্পারেচার সেন্স নিয়ে কাজ করে যেটা থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ, আর অটোমেটিক এক্সপানশন ভালভটা কি হয় না মেকানিক্যালি কাজ করে, আমাদের স্প্রিং কাজ করে, স্প্রিং এর টেনশন থাকে, স্প্রিং কাজ করে, এইভাবে অটোমেটিক এক্সপানশন ভালভটা কাজ করতে থাকে। এইভাবে এর তাহলে কি করছে না গ্যাসের প্রেসারটাকে কমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে অটোমেটিক এক্সপানশন ভালভ বলো, থার্মোস্ট্যাটিক এক্সপানশন বলো, লো সাইড ফ্লোট ভালভ বলো, আর হাই সাইড ফ্লোট ভালভ বা সলিনয়েড ভালভ। সলিনয়েড ভালভটা আবার কি না এটা আবার ইলেকট্রিক্যাল একটা মোটর আছে, সেই মোটরে কারেন্ট দিলে মোটরটা যে একটা ম্যাগনেট করে ওই এই কাজটাই করবে ইলেকট্রিক্যালি এই কাজটা করবে, ম্যাগনেট হয়ে গিয়ে এই ভালভটাকে একবার উপরে তুলবে, আবার যখন গ্যাসটা বেরিয়ে যাবে ম্যাগনেটটা ফল করবে, ইলেকট্রিক পাওয়ার বন্ধ হয়ে যাবে, তখন আবার ভালভটা নেমে যাবে। এইভাবে সলিনয়েড ভালভ কোল্ড স্টোরেজে ইউজ করা হয় বা আইস প্ল্যান্ট ইউজ করা হয় বেশিরভাগ সলিনয়েড ভালভ, আর অটোমেটিক এক্সপানশন ভালভ, থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ এয়ার কন্ডিশনিং প্ল্যান্টে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এইভাবেই সমস্ত ভালভ এই এক্সপানশন ভালভগুলো কাজ করতে থাকে। এইভাবে তাহলে এই ভালভ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিলাম। তাহলে এক্সপানশন ভালভ সম্পর্কে তোমাদের আমি পড়ালাম আজকে। তাহলে আজ এই পর্যন্তই ভিডিও শেষ করছি। তোমরা এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা ফুল ভিডিওটাকে দেখবে, কারণ মাঝখানে স্কিপ করে দেখলে কি হয় অনেক, এটা তো টেকনিক্যাল সাবজেক্ট, এটা তো আর কোনো নাটক না বা কিছু না যে যেটা না দেখলেও চলবে, কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট প্রত্যেকটা কথা প্রত্যেকটা পয়েন্টেরই ভ্যালু আছে, তাই তোমরা সমস্ত ভিডিওটাই দেখবার চেষ্টা করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা যদি আর কিছু শিখতে পারো তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এরপরে আমি আজকের মতো ভিডিও শেষ করব। নমস্কার।